আসসালামু আলাইকুম। সহজে কোরিয়ান ভাষা শেখার ক্লাসে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কোরিয়ান বর্ণমালা সবচেয়ে সহজ পদ্ধতিতে এবং মনে রাখার কৌশল সহ শিখব। শুরুতেই কোরিয়ান বর্ণমালা সম্পর্কিত কিছু ইনফরমেশন জেনে নেই। প্রাচীনকালে কোরিয়ান ভাষা হানজা নামক চাইনিজ বর্ণমালা দিয়ে লেখা হতো। নিচে দেখতে পাচ্ছেন এইগুলো হানজা। এগুলো ছিল খুবই কঠিন, যেটা উচ্চশিক্ষিত মানুষ ছাড়া লিখতে এবং পড়তে পারতো না। হানজা ছিল সাধারণ মানুষের আয়ত্তের বাহিরে। সাধারণ মানুষের কথা চিন্তা করে তৎকালীন জোসন রাজবংশের রাজা সেজং নতুন একটি কোরিয়ান বর্ণমালা তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং 1940 সালে রাজা সেজং তৎকালীন পণ্ডিতদের ডেকে নতুন একটি ভাষা তৈরি করার দায়িত্ব দিলেন। পণ্ডিতরা মানুষের মুখ, জিহ্বা, কণ্ঠনালীর বৈশিষ্ট্য এবং গঠনের উপর দীর্ঘ 3 বছর গবেষণা করে তারা 1443 সালে নতুন সহজ একটি বর্ণমালা তৈরি করলেন এবং যেই বর্ণমালাটার নাম দিলেন হাঙ্গুল। অবশেষে 1446 সালের 9 অক্টোবর রাজা সেজং এই হাঙ্গুল বা নতুন বর্ণমালা সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে চালু করেন। যেহেতু 9 অক্টোবর রাজা সেজং হাঙ্গুল চালু করেছেন, এই জন্য কোরিয়াতে প্রতি বছর 9 অক্টোবর হাঙ্গুল ডে অথবা কোরিয়ান বর্ণমালা দিবস পালন করা হয়। এখন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয় কোরিয়াতে হাঙ্গুল হচ্ছে দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা। আধুনিক পৃথিবীতে প্রাচীনকালের যে সমস্ত ভাষা টিকে আছে তাদের ভিতরে কোরিয়ান ভাষা অন্যতম। এখন বিশ্বের প্রায় 8 কোটি মানুষ কোরিয়ান ভাষায় কথা বলে। অনেক ভাষাবিদ মনে করেন হাঙ্গুল বা কোরিয়ান বর্ণমালা বর্তমানে পৃথিবীর সবচেয়ে নিখুঁত এবং সহজবোধ্য বর্ণমালা, যেটা খুব সহজে আয়ত্ত করা যায়। কোরিয়ান ভাষায় মোট 40টি বর্ণ রয়েছে। এর ভিতরে 10টি মৌলিক স্বরবর্ণ এবং 14টি মৌলিক ব্যঞ্জনবর্ণ, পাশাপাশি 11টি সংযুক্ত স্বরবর্ণ এবং 5টি সংযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই 40টা বর্ণ আয়ত্ত করতে পারলে আপনি যে কোনো কোরিয়ান শব্দ দেখে দেখে পড়তে পারবেন। আজকের ভিডিওতে আমরা 10টি স্বরবর্ণ আয়ত্ত করব। চলুন তাহলে স্বরবর্ণগুলো আমরা বুঝে বুঝে শেখার চেষ্টা করি। 10টি স্বরবর্ণ সহজে শেখার জন্য আমরা ইংরেজি বর্ণমালা টি ব্যবহার করব। টিটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব। টি এর লেজ সাধারণত নিচের দিকে থাকে, কিন্তু আমরা টি এর লেজটাকে ডান দিকে দিয়ে দিব। এটা আমাদের একটা স্বরবর্ণ হয়ে গেছে এবং এই বর্ণটার নাম হবে আ। আমি আবারও লিখব, দেখেন ওই বর্ণটা, এটাও হচ্ছে আ। এখন এখানে 2টা আ। প্রথম আটা থেকে দ্বিতীয় আটা আলাদা করার জন্য দ্বিতীয়টার সাথে আমরা অতিরিক্ত একটা দাগ দিব। এই অতিরিক্ত দাগ বা অতিরিক্ত স্ট্রোকের কারণে অতিরিক্ত একটা ই উচ্চারণ করতে হবে এবং এই ইটা আয়ের আগে বসাবো আমরা। তাহলে আমরা এখানে একটা ই বসাইয়া দিলাম। দেখেন প্রথমটা ছিল আ, আয়ের সাথে অতিরিক্ত একটা দাগ যখন দিয়েছি তখন এটা হয়ে গেছে ইয়া। আ থেকে ইয়া। আমরা পরবর্তীতে টিটাকে ঘুরিয়ে এটার লেজটাকে বাম দিকে দিয়ে দিব। এটাও একটা বর্ণ হয়ে গেছে। এই বর্ণটার নাম হচ্ছে অ। আমি আবার লিখব, দেখেন অ। প্রথমটার মতো দ্বিতীয় অটাতেও অতিরিক্ত একটা দাগ দিব। যেহেতু অতিরিক্ত একটা দাগ দিয়েছি তাহলে এখানেও অতিরিক্ত একটা ই উচ্চারণ হবে। অ থেকে ইয়া। শুরুতে লিখেছিলাম আ, আ থেকে ইয়া, তারপরে লিখেছি অ, অ থেকে ইয়া। এরপর আমরা টি এর লেজটা উপরের দিকে দিয়ে দিব। এটাও একটা কোরিয়ান বর্ণ হয়ে গেছে। এই বর্ণটার উচ্চারণ হবে ও। আমরা আবার লিখব একটা ও এবং ও এর সাথে অতিরিক্ত একটা দাগ দিয়ে দিব। অতিরিক্ত দাগ দেওয়ার ফলে এটার নাম হবে ইও। ও থেকে ইও। এইবার আমরা সরাসরি টিটাকে লিখে দিব। এটাও একটা বর্ণ হয়ে গেছে। এই বর্ণটা হচ্ছে উ। আবার লিখব উ। উ লিখে উয়ের সাথে আমরা অতিরিক্ত একটা দাগ দিব, তাহলে এটার উচ্চারণ হবে ইউ। এখানে মূলত এই 4টা বর্ণ হচ্ছে মূল। আপনি এই 4টা বর্ণ পারলে 8টা পারবেন। শুরুতে আমরা শিখেছি আ, আয়ের সাথে যখন একটা দাগ দিয়েছি এটা হয়ে গেছে ইয়া। তারপরে শিখেছি অ, অয়ের সাথে যখন একটা দাগ দিয়েছি হয়ে গেছে ইয়। এরপরে হচ্ছে ও, ওয়ের সাথে একটা দাগ দেওয়ার ফলে ইও। এরপরে উ, উয়ের সাথে একটা দাগ দেওয়ার ফলে ইউ। আমাদের এখানে টোটাল 8টা বর্ণ হয়েছে, আরও 2টা বর্ণ বাকি আছে। আমরা বাকি 2টা বর্ণ টি দিয়েই লিখব।
এইবার আমরা ওই টিটাকে ভেঙে ফেলবো। টিটাকে যদি ভেঙে ফেলি দেখেন তো এরকম দুইটা অংশ হয়, একটা হচ্ছে মাইনাস চিহ্নের মতো আর একটা আইয়ের মতো। মাইনাস চিহ্নের মতো যেই বর্ণটা এইটার উচ্চারণ হবে উ। আমাদের টি এর মতো যেই বর্ণটা এইটার নর্মাল উচ্চারণ উ। এটা বলার সময় মুখ গোল হয়, সাধারণভাবেই বলতে হয় আমরা যেভাবে বলি উ। কিন্তু মাইনাস চিহ্নের মতো যেটা, এইটা বলার সময় আপনার মুখ গোল হবে না, এটা বলার সময় আপনার মুখ চ্যাপ্টা হবে উ, এবং আপনি দুই পাটি দাঁত টাচ করিয়ে বলবেন, তাহলে এক্স্যাক্ট সাউন্ডটা তৈরি হবে। তো যেটা টি এর মতো এটা নর্মাল, এটা হচ্ছে উ উ। আর যেটা মাইনাস চিহ্নের মতো, যেহেতু এইটা উ এর কাছাকাছি এই জন্য এটাকে আমরা দীর্ঘ উ দিয়ে লিখেছি, এটার উচ্চারণটা হবে উ উ। যখন টি এর মতো যেটা ওইটা বলতেছি মুখ গোল হচ্ছে নর্মাল উ উ। আর যখন মাইনাস চিহ্নের মতো ওইটা বলতেছি মুখ চ্যাপ্টা হচ্ছে এবং দুই পাটি দাঁত আমি টাচ করিয়ে বলতেছি উ উ। আর আইয়ের মতো এইটার নাম হবে ই ই। হয়ে গেছে আমাদের 10টা স্বরবর্ণ। আমি আরও একবার পড়তেছি বর্ণগুলো, আপনারা আমার সাথে সাথে পড়তে পারেন। আ আ ইয়া ইয়া অ অ ইয় ইয় ও ও ইও ইও উ উ ইউ ইউ উ উ ই ই। আমরা শিখে ফেলেছি 10টা স্বরবর্ণ। এখন আমি আপনাদের দেখাবো এই 10টা স্বরবর্ণ আপনি কিভাবে মনে রাখতে পারেন। শুরুতেই আমি এখানে আমাদের দুইটা বর্ণ লিখব, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে অ। এই দুইটা বর্ণ মিলে এখানে আমরা ধরে নেব উনি একজন মানুষ। এই মানুষটা আমি। আমার দুইটা হাত, ডান পাশেরটা ডান হাত, বাম পাশেরটা বাম হাত। এখন আমাকে যদি বলা হয় যে দুইটা হাতই আপনার, কিন্তু একটা হাত আপনি আপনার জন্য রাখবেন, আরেকটা হাত অন্যের জন্য রাখবেন, তখন আমি আমার জন্য ডান হাত রাখবো। হাত দুইটাই আমার, বাট আমাদের মনে রাখার সুবিধার্থে বলতেছি একটা আমার জন্য আরেকটা অন্যের জন্য। আমি আমার জন্য ডান হাত রাখবো, যেহেতু ডান হাত আমরা বেশি ব্যবহার করি, ডান হাতে আমাদের শক্তি বেশি, এবং আমি অন্যের জন্য বাম হাত রাখলাম। তাহলে খেয়াল করেন, আমি আমার জন্য ডান হাত রেখেছি, অন্যের জন্য বাম হাত রেখেছি। আমার জন্য ডান হাত রেখেছি, এই জন্য ডান দিকের বর্ণটা আ। ডান দিকেরটা আমার, এই জন্য ডান দিকের বর্ণটা আ। বাম দিকেরটা অন্যের, এই জন্য বাম দিকের বর্ণটা অ। এইভাবে এই দুইটা বর্ণ মনে রাখব। আমাদের পরবর্তী দুইটা বর্ণ এরপর, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে উ। এই দুইটা বর্ণকে আমরা এইভাবে মনে রাখতে পারি। উ, এইটা উপরের অংশ কাটা। উপরের অংশ কাটা বলতে উপরের অংশে স্ট্রোক আছে, আমি সেটা বুঝাচ্ছি। আমরা এটাকে এভাবে মনে রাখবো, উ উপরে কাটা। উ উপরে মিল আছে, এখানে উ এখানেও উ। উ কোথায় কাটা? উ উপরে কাটা। আর ও নিচে। ধরেন কোনো একজন মানুষের কথা আপনার কাছে জিজ্ঞেস করা হইল, আপনি বললেন ও তো নিচে গেছে। ও কোথায়? ও নিচে। ও নিচে, এই জন্য যেটা ও সেটা নিচে কাটা, নিচে কাটা বা নিচে স্টক। আমি কি বললাম? আমরা মনে রাখবো উ উপরে কাটা, মিল আছে, উ উপরে কাটা। আর ও নিচে গেছে, ও কোথায় গেছে? একজন ব্যক্তি, ও তো নিচে গেছে, এই জন্য নিচে কাটা ও। আমরা আরও একটা বর্ণ মনে রাখবো, সেটা হচ্ছে ই। এই বর্ণটা ই, এইটা অনেকটা আইয়ের মতো, আর আইয়ের উচ্চারণ সাধারণত ই এর মতোই হয়। আপনি যদি কারো নাম লেখেন, দেখেন এইভাবে লেখা যায় ইমরান, তাহলে এখানে আইয়ের উচ্চারণ ই হইছে। আপনি যদি লেখেন ইমাম, তাহলে এখানেও আইয়ের উচ্চারণ ই হইছে। অথবা আপনি যদি ইংরেজিতে লেখেন IN, এটাও কিন্তু ইন। একইভাবে বলা যায় ইন্টারন্যাশনাল, মানে আইয়ের উচ্চারণ ই। আইয়ের উচ্চারণ যেহেতু ই, সুতরাং আমরা মনে রাখবো আইয়ের মতো ই, আইয়ের মতো ই। আমাদের টোটাল স্বরবর্ণ 10টা, কিন্তু আপনি যদি এই 5টা স্বরবর্ণ মনে রাখতে পারেন, বাকি 5টা এমনিতেই হবে, যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড। তো মনে রাখার সিস্টেমটা আমি আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই, কিভাবে মনে রাখবেন। শুরুতে আমি বলেছি ডান হাত আমার,
এই জন্য ডান দিকেরটা আ। বাম হাত অন্যের, এই জন্য বাম দিকেরটা অ। ও নিচে, এজন্য নিচে কাটা ও। উ উপরে, এজন্য উপরে কাটা উ। আর আইয়ের মতো ই, আইয়ের মতো ই। ডান হাত আমার, ডান দিকেরটা আ। বাম হাত অন্যের, বাম দিকেরটা অ। ও নিচে, নিচে কাটা ও। উ উপরে, উপরে কাটা উ। আইয়ের মতো ই। এই 5টা বর্ণ পারলে আমরা 10টা পারবো, যেহেতু একটার সাথে আরেকটা রিলেটেড। তো শুরুতে ছিল আমাদের, এখানে একটু দেখেন, শুরুতে ছিল আমাদের আ। আ থেকে ইয়া, অ। অ থেকে ইয়, ও। ও থেকে ইও, উ। উ থেকে ইউ, উ। উ মুখটা চ্যাপটা করে 2 পাটি দাঁত টাচ করিয়ে বলবেন উ। আইয়ের মতো ই। এই ছিল আমাদের 10টা স্বরবর্ণ। আপনারা স্বরবর্ণগুলো লিখবেন এবং পড়বেন, বারবার লিখবেন, তাহলে সহজেই আপনার মেমোরিতে এটা থেকে যাবে। এই বর্ণগুলো দিয়ে আমরা এখন কিছু কোরিয়ান শব্দ পড়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু শব্দ লিখে রেখেছি। এখানে স্বরবর্ণগুলো আছে এবং স্বরবর্ণের সাথে একটা জিরো আছে। যদিও এটা জিরো না, এটা একটা কোরিয়ান ব্যঞ্জন বর্ণ, বাট এটাকে আমরা এখন ব্যঞ্জন বর্ণ মনে করব না, আমরা এটাকে জিরোই মনে করব। জিরোর কোনো ভ্যালু নাই, সুতরাং এটাকে আপনি মনে মনে বাদ দিতে পারেন। যেহেতু এটা আমরা এখনও শিখি নাই, পরবর্তীতে শিখে নিব। এটাকে জিরো ভেবে বাদ দিব। যদি জিরো ভেবে বাদ দেই, তাহলে প্রথম শব্দটা একটু খেয়াল করেন, প্রথম শব্দটার উচ্চারণ কি হয় আপনারা নিজেরাই এখন পড়তে পারবেন। তো জিরোটা বাদ দিলে এটার সাথে থাকে আ। ডান হাত আমার, ডান দিকেরটা আ। আবার জিরো বাদ দিলে থাকে ই, আইয়ের মতো ই। তো এই শব্দটার উচ্চারণ হবে আই। আই বাংলা অর্থ হবে শিশু। কোরিয়ান ভাষায় আই, এটার বাংলা অর্থ হবে শিশু। পরের শব্দটা দেখেন, জিরোটা বাদ দেন থাকে ও। আবার জিরোটা বাদ দেন থাকে ই, ও ই। কোরিয়ান শব্দ ও ই, বাংলায় এটার অর্থ হবে শশা। পরবর্তী শব্দ জিরো বাদ দেন থাকে ই, এবং আবার জিরো বাদ দেন, এই বর্ণটা হচ্ছে উ। উয়ের সাথে একটা দাগ দিলে হয় ইউ, আমরা জানি। সুতরাং এই বর্ণটার নাম হচ্ছে ইউ। ইউ, ইউ অর্থ হচ্ছে কারণ। কোরিয়ান ভাষায় ইউ, বাংলা হবে কারণ। পরবর্তী শব্দ জিরো বাদ দেন থাকে উ। আবার জিরো বাদ দেন, এটাও তো ইউ। উ ইউ, উ ইউ বাংলা অর্থ হবে দুধ। পরবর্তী শব্দ জিরো বাদ দেন থাকে ই। ই বাংলা অর্থ হবে দাঁত। সহজেই আপনি পড়তে পারবেন। আমি আরও কিছু শব্দ দিচ্ছি আপনাদের, আপনারা এই শব্দগুলোর উচ্চারণ কি হবে লিখে কমেন্ট করবেন, এবং আমি আলাদা করে আবার সঠিক উচ্চারণটা লিখে কমেন্টে দিয়ে দিব। পরবর্তী ক্লাসে আমরা কোরিয়ান ভাষার সংযুক্ত স্বরবর্ণ শিখব। সংযুক্ত স্বরবর্ণ 11টি থাকলেও 3টি বর্ণ পারলেই 11টি পারা যায়। কিভাবে 3টি শিখলে 11টি শেখা যাবে সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। হানা একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।